নিপীড়ন করত। দীর্ঘ 17 বছরের এই জুলুমতন্ত্রের অবসান হয়েছিল 2024 সালের জুলাই মাসের 36 দিনে। আমরা জুলাই মাসের যেই 36 দিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, তার চূড়ান্ত যেই বিজয়, সেই বিজয় সাধন হয়েছিল 5 আগস্ট 2024 সাল। আজ সেই 5 আগস্ট 2026 সালে দাঁড়িয়ে আছি। 2024 সালের গণঅভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ, সেই বৈষম্যহীন বাংলাদেশ এখনো পর্যন্ত প্রতিষ্ঠা হয় নাই। এখনো পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে যেই গণহত্যা সংগঠিত হয়েছিল, সেই গণহত্যার বিচার বাংলাদেশে সংগঠিত হয় নাই, দৃশ্যমান হয় নাই। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদী ব্যবস্থায় যেই হত্যা, গুম, খুন, যে ধরনের পৈশাচিক নির্যাতন, নিপীড়ন, তার যেই মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর কোন রকম চূড়ান্ত ফয়সালা হয় নাই। আজকে 2 বছর পর এসে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত রাষ্ট্র সংস্কারের মাধ্যমে সংগঠিত হবে, 2024 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে যেই গণভোট সংগঠিত হয়েছে, সেই গণভোটের রায়কে বাস্তবায়ন করার মধ্য দিয়ে বাস্তবায়ন করা সম্ভব ছিল। কিন্তু সরকার, আমরা লক্ষ্য করেছি, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, সেই গণভোটের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, বাস্তবায়ন করার ধার ধারে নাই। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই, অনতিবিলম্বে জুলাই গণহত্যার বিচার আমরা দেখতে চাই। যদি জুলাই গণহত্যার বিচার সংগঠিত না হয়, তাহলে এই সরকারকে জনগণের রসদলে পড়তে হবে। দীর্ঘদিনের যেই রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা যদি গণভোটের রায় বাস্তবায়ন করার মধ্য দিয়ে না হয়, এই সরকার যেমন করে সরকারের বিভিন্ন প্রোগ্রামে ভুয়া ভুয়া স্লোগান শুনছে, জনগণের থেকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে ভুয়া ভুয়া স্লোগান শুনবে। আমরা প্রত্যাশা রাখবো, আমরা সরকারের শত্রু নই, আমরা সরকারের শুভাকাঙ্ক্ষী। আমরা বলতে চাই, আপনাদের শত্রু, আপনাদের সেই পলাতক যারা গেছে, পালিয়ে যারা গেছে, তারাই। সুতরাং গণঅভ্যুত্থানের গণহত্যার যেই বিচার, সেই বিচার দৃশ্যমান করার মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ সাধনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, এই প্রত্যাশা রেখেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য পেশ করবেন জেলা সংগঠনের অন্যতম দায়িত্বশীল জেলা কর্ম পরিষদের সদস্য ডক্টর মনোয়ার হোসেন। السلام عليكم ورحمة الله. يا ربي لك الحمد حمدا كثيرا طيبا مباركا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সঞ্চালক, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আজকের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসে তথা এই সরকারের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। কারণ 12ই ফেব্রুয়ারি এ জাতি প্রত্যাশা করেছিল দীর্ঘ 17 বছরের অন্যায়, অত্যাচার, জুলুম আর নির্যাতনের অবসানের মধ্য দিয়ে বাংলাদেশে একটি মানবিক সরকার গঠিত হবে। 4 লক্ষে 12 তারিখের গণভোটের পক্ষে এদেশের 70% লোক ভোট দিয়েছিল।
তারা লক্ষ্য করেছিল বাংলাদেশে আর কোনো অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন হবে না। কিন্তু এই সরকারের 6টি মাস অতিবাহিত এখনো হয়নি, তার মধ্যে আমরা যে অন্যায় অত্যাচার এবং জুলুমের মাত্রা দেখতে পাচ্ছি, তার একটি অংশ হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। ইসলামী ছাত্র শিবিরের সোনার ছেলেগুলোকে হত্যা করার মধ্য দিয়ে তারা আজকে হল দখলের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা দেখেছি ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষকে লাঞ্ছিত করে হাসপাতালে পাঠিয়েছে। আমরা বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবির তথা জামাত ইসলামের কর্মীবৃন্দ তারা যদি আপনাদের মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়, যারা পূর্বে ভারতে পালানোর জায়গা পেয়েছিল, আপনারা আর কোনো জায়গা পাবেন না। অতএব আমি এই সরকার তথা সকলকে অনুরোধ করতে চাই, অতি দ্রুত আপনার সন্ত্রাসী এবং চাঁদাবাজদেরকে লাগামের ব্যবস্থা করুন, নইলে অতীতে সরকার যে শিক্ষা পেয়েছে আপনাকেও ওই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, তাছাড়া বিকল্প কোনো ব্যবস্থা হবে না। আসুন আমরা বাংলাদেশকে মানবিক এবং কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য প্রয়োজনে আমরা আবারও বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলার মানুষের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিত, তাহলে আমরা জেলা ঘেরাও করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমি আরেকটা কথা বলবো, আইন মন্ত্রীর কথা বলবো। আমাদের অত্যন্ত গর্বের ধন, জিনেদার কৃতি সন্তান বর্তমান আইনমন্ত্রী, আমরা গর্ববোধ করি। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, উনি আইনমন্ত্রী হওয়ার পরে উনি কোর্ট কাছারি আইন আদালত সব কিনে নিয়েছেন। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাই উনার শিক্ষা নেওয়া উচিত, আনিসুল হকের কথা জানা উচিত, ওই কুলাঙ্গার কুষ্টিয়ার হাসানুল হকিনু কুলাঙ্গারের কথা জানা উচিত। আরো অনেক মন্ত্রী আছে, তাদের অবস্থা সম্পর্কে তার জানা উচিত। আমরা চাইনি ভবিষ্যতে ওই ধরনের মন্ত্রীদের মতো তার জন্য কোনো অবস্থা না হয়। একটা মেডিকেল কলেজ করবেন, ঝিনেদায় অনেক জায়গা আছে, অবজার ভিতরে 2টা মেডিকেল কলেজ করার জায়গা আছে, কিন্তু তিনি মেডিকেল কলেজ আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশপাশে কিছু অল্প বয়সী বাচ্চা লোকদেরকে উপদেষ্টা বানিয়েছেন। এই বাচ্চারা আপনাকে পরামর্শ দিচ্ছে। এই পরামর্শ যদি আমরা যদি একবার মনে করি আন্দোলন কাকে বলে, আন্দোলন কত প্রকার, কি ভাবে আন্দোলন করতে হয়, আমরা 24 ঘন্টার ভিতরে করতে পারি। আমরা এদেশে হরতাল চাইনি, আমরা এদেশে অবরোধ চাইনি, আমরা এদেশে অসহযোগ আন্দোলন চাইনি, আমরা এদেশে সচিবালয় ঘেরাও করতেও চাইনি। সর্বশেষ কথা, যদি জুলাই সনদ এবং গণভোটের রায় না মানা হয়, প্রয়োজনে আমরা হরতাল দেব, তাতেও যদি না হয় অবরোধ কর্মসূচি দেব, তাতেও যদি না হয় আমরা অসহযোগ আন্দোলন করব, তাতেও যদি না হয় আমরা সচিবালয় এবং বঙ্গভবন লক্ষ কোটি জনতা দিয়ে ঘেরাও করে বসে থাকবো। সেদিন আপনাদের থাকবে না। তাই আসুন, সময় এখনো আছে, আপনারা সতর্ক হয়ে যান এবং আপনারা জুলাই সনদ এবং গণরায় মেনে নিয়ে এই দেশকে সুন্দরভাবে চালান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্য পেশের জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী জেলা আমির ঝিনাইদহ 2 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাংলাদেশ জামাত ইসলামী আগামী কাল একটা কর্মসূচি ঘোষণা করেছে। আপনারা এই কয় মাসে একটা বাজেট দিয়েছেন, আপনারা বাজেটে বক্তব্য দিয়েছেন যে বাজেট হলে দাম বাড়ে, আর আমরা বাজেট দিয়েছি দাম বাড়ে নাই, ক্রেডিট দিয়েছেন। আপনারা দাম বাড়াবেন কেন? বাজেটের সময় দাম বাড়ান, এখন দাম বাড়াচ্ছেন, আগে বাড়িয়েছেন। বিদ্যুতের দাম 2 বার বাড়িয়েছেন, আগে গ্যাসের দাম বৃদ্ধি করেছেন, ওর পরে আবার বৃদ্ধি করতেছেন। তারপর তাহলে বাজেটের সময় কেন বৃদ্ধি করবেন আপনারা? সুতরাং আপনাদের কথাবার্তা হলো সব প্রতারণা। আমাদের পক্ষ থেকে আগামীকাল ডিসি বরাবর স্মারকলিপি পেশের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি ইত্যাদির প্রতিবাদে ডিসির মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি পেশ করব। আগামী দিনে স্মারকলিপির প্রোগ্রামে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমার কথা আমি সংক্ষেপে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।